আর অনেকেই বলেন যে আমাদের গরুর উলান আপনার বড় হচ্ছে না, এটার কারণ কিন্তু এই যে এই দানাদার খাদ্যের ক্যালসিয়াম হচ্ছে আপনার 0.65, আর এই আমান ফিডের ক্যালসিয়াম হচ্ছে আপনার 1.3। তাহলে আপনারা বুঝতে পারছেন কোন ফিডে ক্যালসিয়ামটা বেশি। যদি আপনাদের গরু ডেলিভারি হয় তাহলে ডেলিভারির এই আপনার উলানের চাপটা কমানোর পরে থেকে আপনারা দুধ দহন করতে পারবেন। আর আপনারা অবশ্যই আরেকটা কথা মাথায় রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন ডিজি8 ব্যাট। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা গরুকে কিভাবে যত্ন করলে আপনি গরুর থেকে বছরে বছরে বাচ্চা পাবেন। তো দেখেন, দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, তাই না? আমরা জানি দেওয়ার মালিক কিন্তু আল্লাহ তাআলাই, কিন্তু এই যত্ন করার মালিক কিন্তু আপনি। আপনাকে কিন্তু যত্ন করতে হবে। আপনি যত্ন করবেন, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তাআলাই দিবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো, যে আপনারা গরুকে গর্ভবতী সময় কিভাবে যত্ন করবেন, তারপর ডেলিভারি পরে আপনারা কিভাবে যত্ন করলে আপনি বছর বছর বাচ্চা পাবেন। তো এই ভিডিওতে কিন্তু আমি আরও আলোচনা করব যে আপনারা কোন ফিডটি খাওয়াবেন গরুকে, গরুকে কোন ফিড খাওয়ালে আপনি আপনার বেশি দুধ পাবেন, এবং আপনি আপনার দুধের জন্য বলবো, যেহেতু এই ভিডিওটা মাংসের জন্য না, ষাঁড় গরুর জন্য না, এই গরুটা শুধুই মাত্র বকনা দুগ্ধবতী গাভীর জন্য। তো যারা দুগ্ধবতী গাভী বা বকনা পালন করতেছেন, বা যাদের একটি আপনার গর্ভবতী গাভী আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে আসি যে আপনারা কিভাবে যত্ন করবেন গর্ভবতী সময়ে। তো প্রথম শুরু থেকেই বলি, আজকের এই ভিডিওতে হয়তো আপনারা জানতে পারবেন যে গর্ভবতী সময় থেকে আপনারা ডেলিভারির আগ পর্যন্ত আপনারা কি কি যত্ন করবেন। তো দেখেন, যত্নের মধ্যে কিন্তু আপনার রত্ন মিলে, আমরা এটা সবাই জানি। যত্ন কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তো কি যত্ন করবেন? তো সর্বপ্রথমে আসি যে আপনারা প্রথমত বীজ দেওয়ার পর থেকে আমি শুরু করতেছি। বীজ দেওয়ার পরে থেকে আপনারা 40 দিন পর্যন্ত ফলো করবেন যে গরুটি কনসিভ করছে কিনা। তো আপনারা অবশ্যই কনসিভটা করাই নেবেন যেভাবে পারেন, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনাকে অবশ্যই সঠিক সময় বীজ দিতে হবে। এখানে কিন্তু আপনারই পরিচর্যা, আপনি যেভাবে পরিচর্যা করবেন গরু কিন্তু আপনাকে সেরকমই বেনিফিট দিবে, এটাও মাথায় রাখবেন। তো সর্বপ্রথমেই আপনি যেভাবেই পারেন আপনি গরুকে সেইভাবে বীজ দিয়ে আপনি গরুকে কনসিভ করালেন। তারপর আপনি প্রথম 3 মাস খুব সুন্দর মতো ফলো করবেন যে গরুটি বীজ কনসিভ করছে কিনা। আর যদি আপনারা এটাও না পারেন, তাহলে অবশ্যই গরু যখন 3 মাস বয়স হবে, এই আপনার গর্ভ বয়স যখন 3 মাস হবে, আপনারা অবশ্যই ডাক্তার দ্বারা চেক করাবেন। আর আপনারা অবশ্যই ডাক্তার দ্বারা চেক করাবেন। আপনারা অনেকেই আছেন গরুকে চেক করান না, আপনারা ভয় পান। তো দেখেন, ভয় পাইলে চলবে না, গরুকে অবশ্যই চেক করাইতে হবে। আপনি যদি এই 3 মাসের সময় চেক করাইতে পারেন, তাহলে কিন্তু আপনি 99% জানতে পারবেন যে গরুটি কনসিভ করছে কিনা। আপনি 100%ই ধরলাম, তবে 1% একটু কমই ধরলাম, যেহেতু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। 99% কিন্তু আপনি জানতে পারবেন যে গরুটি কনসিভ করছে কিনা। আর যদি আপনি জানতে পারেন যে গরুটি কনসিভ করছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি ওই অনুপাতে কিন্তু আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। যদি আপনি জানেন যে গরুটি কনসিভ করছে, তাহলে আপনার ম্যানেজমেন্ট কিন্তু একটু অন্যরকম হবে। আর যদি আপনি না জানেন যে গরুটি কনসিভ করছে কি না, আপনি একটু কনফিউজ আছেন, তাহলে কিন্তু আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন না। ম্যানেজমেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে একটি গরুকে আপনি কিভাবে যত্ন করতেছেন। তো আপনি যদি জানতে পারেন যে গরুটি কনসিভ করছে, তাহলে কিন্তু আপনার যত্নটা কিন্তু একটু সুন্দর হবে। তো এটা আপনি আপনার সাথে মিলিয়ে নেবেন যে আমার কথাটি সঠিক ছিল কিনা। যদি একজন জানতে পারে যে তার গরুটি কনসিভ করছে, তাহলে অবশ্যই সে সুন্দর মতোই পরিচর্যা করে। এটা আমি নিজে দেখেই বলতেছি, কারণ এই গরুটি কিন্তু আমার প্রথমত কনসিভ করে নাই। আমি কিন্তু হতাশ হই নাই। গরুটি 3 বার বীজ দেওয়ার পর কিন্তু 20টি কনসিভ করছে। তো যাই হোক, 20টি কনসিভ করার পর আপনারা 3 মাসের মধ্যে আপনার চেক করাবেন। চেক করানোর পর আপনারা 5 মাস পর্যন্ত দানাদার খাদ্যটা স্বাভাবিক রাখবেন। স্বাভাবিক বলতে আপনারা 1 কেজি ফিড দিতে পারেন, 1 কেজি বসি দিতে পারেন। 3 মাসের পর থেকে এই আপনার 5 থেকে 6 মাস পর্যন্ত এটা আপনারা 1 কেজি ফিড 1 কেজি বসি দিতে পারেন। এটা আপনার 3 থেকে 5 মাস বা 6 মাস পর্যন্ত। আর 6 থেকে আপনারা গরুর ডেলিভারি আগ পর্যন্ত দানাদার খাদ্য বাড়িয়ে রাখবেন। তো এই কথাটি শুনে অনেকেই বলতে পারেন যে ভাইয়া, আমরা তো জানি যে একটি গরুকে ডেলিভারির কয়েকদিন আগে দানাদার খাদ্য অফ করতে হয়, তাহলে আপনি বলতেছেন যে দানাদার খাদ্যটি ডেলিভারি আগ পর্যন্ত আপনার খাওয়াবো। তো দেখেন, অবশ্যই আপনি ডেলিভারির আগ পর্যন্ত আপনি বন্ধ করবেন, দানাদার খাদ্য আপনি বন্ধ করতে হবে, এটা আমি জানি। তবে যদি আপনার উলানের চাপ না আসে, তাহলে আপনি অবশ্যই কন্টিনিউ করবেন।
যদি আপনার গরুর উলানের যদি দুধের চাপ না আসে, তাহলে আপনি অবশ্যই শেষ পর্যন্ত দানাদার খাদ্য দিবেন। যখন উলানের চাপ আসবে তখন থেকে আপনারা অফ করবেন, এটাও মাথায় রাখবেন। আপনারা অনেকেই করেন কি, অনেক ভুলভাল ইনফরমেশন পান। অনেকেই বলে যে আপনারা 8 মাসেই দানাদার খাদ্য অফ করতে থাকবেন, 8 মাস থেকে দানাদার খাদ্য অফ করতে থাকবেন, শেষে 1 পা পরিমাণ দিবেন, 250 গ্রাম দানাদার খাদ্য দিবেন। তো এটা যে কোন ইউটিউবার বলে আমি জানি না, তবে আপনারা সঠিক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। তো আপনার উলানের যতক্ষণ পর্যন্ত চাপ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অবশ্যই দানাদার খাদ্য কন্টিনিউ করবেন। আর অনেকেই বলেন যে আমাদের গরুর উলান আপনার বড় হচ্ছে না, এটার কারণ কিন্তু এই যে এই দানাদার খাদ্যই। আপনারা দানাদার খাদ্যটি আগেই অফ করে দেন, তারপর আপনারা বলেন যে আমাদের গরুর উলান নামে না বা আপনার উলানের কোনো গ্রোথ নাই, এটা আপনারা বলেন। তো এটা কিন্তু আপনাদের ভুলের কারণেই হয়। আপনারা অবশ্যই উলানের যদি চাপ না আসে, তাহলে আপনারা অবশ্যই দানাদার খাদ্যটি কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত, যতদিন না পর্যন্ত উলানের চাপ না আসে, এই কথাটি মাথায় রাখবেন। আর অবশ্যই আপনারা গরু যখন ডেলিভারি হবে তখন আপনারা কোনো দানাদার খাদ্য দিবেন না, শুধু ভুসি দিবেন অল্প পরিমাণে। ওই সময় দানাদার খাদ্য দিবেন না, যেহেতু বেশি দুধের গরু আর বেশি দুধের গাভীকে আপনারা অবশ্যই ডেলিভারির পরে আপনারা কোনো দানাদার খাদ্য দিবেন না। অল্প পরিমাণে ভুসি দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, যদি উলানের চাপ সেরকম থাকে আর কি। আর অবশ্যই ওই সময় যে আপনি দানাদার খাদ্য দিবেন না, ওই দানাদার খাদ্য কিন্তু আপনাকে গর্ভবতী সময় দিতে হবে। ওই গ্যাপটা কিন্তু পূরণ করতে হবে এই গর্ভবতীর সময়ই। ডেলিভারি পরে যেহেতু আপনি দানাদার খাদ্য দিবেন না, ওই দানাদার খাদ্যটা কিন্তু আপনাকে এই গর্ভবতীর সময়ই দিয়ে দিতে হবে, যেহেতু ওই পুষ্টিগুণটা আপনাকে এই গর্ভবতীর সময় দিয়ে দিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এই যে দেখতে পাচ্ছেন তীর ফিট, আগে কিন্তু আমি এই তীর ফিট খাওয়াইতাম। এই তীর ফিটে কিন্তু আপনার বেশি একটা ক্যালসিয়াম থাকে না, তাই আমি এই তীর ফিট বাদ দিছি। এই তীর ফিট খাওয়ানো আমি বাদ দিছি, আমি এখন আমান ফিট খাওয়াইতাছি। আমি আপনারা যে দেখতে পাচ্ছেন আমান ফিট খাওয়াইতাছি। তীর ফিডের ক্যালসিয়াম হচ্ছে আপনার 0.65, আর এই আমান ফিডের ক্যালসিয়াম হচ্ছে আপনার 1.3। তাহলে আপনারাই বুঝতে পারছেন কোন ফিডে ক্যালসিয়ামটা বেশি। আর যে ফিডে ক্যালসিয়াম বেশি থাকে ওই ফিডটাই আমরা খাওয়ানোর চেষ্টা করি। তো আপনারাও খাওয়াইতে পারেন, যেহেতু ক্যালসিয়াম ফিডটাই খাওয়ানোটা উচিত গরুর জন্য। আর অবশ্যই আপনার গরুকে ক্যালসিয়াম সমৃদ্ধ বেশি একটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর এই ফিডে কিন্তু আপনার প্রোটিনের সমৃদ্ধটাও একটু বেশি থাকে, এই কারণেই আমরা এই ফিডটাই খাওয়ানোর চেষ্টা করতেছি। আপনারা খাওয়াইতেও পারেন, নাও খাইতে পারেন। আপনারা বাজারে যেই ফিডটা দেখবেন ক্যালসিয়ামটা বেশি, ওই ফিডটাই খাওয়াইতে পারেন। তো বাইফও আছে, এসএ আছে, আপনারা যে কোনো ফিড খাওয়াইতে পারেন। আমি আমারটা বললাম যে আমি কী ফিড খাওয়াইতেছি। আর আপনারা অবশ্যই যদি আপনাদের গরু ডেলিভারি হয়, তাহলে ডেলিভারির আপনার উলানের চাপটা কমানোর পরে থেকে আপনারা দুধ দহন করতে পারবেন। এটা অনেকে জানেন না যে কখন থেকে দুধ দহন করব। আপনারা কিন্তু যখন থেকে দেখবেন গরুটির উলানের আর চাপ নাইকা, তখন থেকে আপনারা দুধ দহন করে বিক্রি করতে পারবেন। আর আপনারা অবশ্যই আরেকটা কথা মাথায় রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন ডিজি8 ব্যাট, এটা খাওয়ানোর মানেটা কি? এটা খাওয়ানোর মানে হলো গরুর যদি আপনার পেটে গ্যাস হয়, তাহলে এই গ্যাস বা বদ হজম এটি হবে না। যেহেতু আমি আগে তীর ফিট খাওয়াইতাম, এই তীর ফিটে কিন্তু আপনার ক্যালসিয়ামটা একটু কম ছিল। তো যাই হোক, ক্যালসিয়াম কম বা বেশি এটা বিষয় না। তবে আমি যেহেতু ফিডটা চেঞ্জ করছি, মূল কথা যেটা, আমি ফিড কিন্তু চেঞ্জ করছি। এই চেঞ্জ করার কারণে কিন্তু গরুর পেটে হয়তো একটু ফুড পয়জনিং হতে পারে। এই কারণে আমি এই ডিজি8 পাউডার খাওয়াই দিছি। আপনারা যদি গরুর ফিডটা চেঞ্জ করেন, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটি বায়োগার্ড বা আপনার যে কোনো একটি গ্যাসের পাউডার খাওয়াই দেওয়ার জন্য, তাহলে গরুর ফুড পয়জনিং হবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।